বাংলাদেশের একটা ছবি দেখাই, যে ছবি দেখবেন চাঁপাই নবাবগঞ্জের ছবি। দেখুন, জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে। দুই ছাত্রলীগের দুই সদস্য তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। আচ্ছা, জয় বাংলা স্লোগান কি অপরাধ? এই বাংলাদেশ বলা হচ্ছে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের মনন চিন্তন আরো নতুন, আরো আধুনিক, সেই বাংলাদেশে জয় বাংলা স্লোগান কি অপরাধ? খুন করা হলো ওই দুজনকে, যে দুই ছাত্রলীগের সদস্য জয় বাংলা লিখছিলেন, তাদের খুন করা হয়েছে। কারা করলো খুন? প্রশাসন কি বলছে? কৃষাণু রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন কৃষাণু? হ্যাঁ অতনু, এটা সাংঘাতিক ঘটনা যেটা তুমি বললে, যে যেখানে মোহাম্মদ ইউনূস দাবি করছেন যে দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে, এটা বদলে যাওয়া বাংলাদেশ, সে দেশে দাঁড়িয়ে যাচ্ছে যে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জে দুই ছাত্র জয় বাংলা লিখছিল। এবং জয় বাংলা, তুমি জানো, জয় বাংলা স্লোগান শেখ মুজিবুর রহমানের দেওয়া, এবং এটা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। এবং কয়েকদিন আগেই ঢাকা সুপ্রিম কোর্ট সেটাকে জাতীয় স্লোগান থেকে সরিয়ে দিয়েছে। সেইটা লেখার অপরাধে দুই ছাত্রকে খুন করা হলো। এবং খুন করলো কারা? খুন করলো হচ্ছে বর্তমানে যে জোট এখনো ক্ষমতায় আছে, অর্থাৎ জামাত, বিএনপি, শিবির, তাদের বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগ উঠেছে। এবং এটা অত্যন্ত বড় ঘটনা। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত পরিবর্তিত বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় 400-রও বেশি আওয়ামী লীগ নেতাকর্মী খুন হয়েছেন। অতনু, ধন্যবাদ কৃষাণু। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে জয় বাংলা লিখলে খুন হতে হচ্ছে বলে অভিযোগ উঠছে, এবং খুনের অভিযোগ করা হচ্ছে জামায়াত, বিএনপির বিরুদ্ধে। ঠিক সেরকম একটা জায়গায় আওয়ামী লীগ কী করছে প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হবে, আওয়ামী লীগ বোধহয় ঘুরে দাঁড়াচ্ছে, অন্তত তাদের কার্যকলাপ তাই তো বলছে। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করছেন, বলছেন তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাবেন বাংলাদেশে। মিনিট দুয়েকের একটা ভিডিও রয়েছে। এবং শুধু তাই নয়, দেশে ফেরাচ্ছেন শেখ হাসিনাকে, এই শপথ নিচ্ছেন তারা, স্লোগান লিখে আকাশে বেলুন ওড়াচ্ছেন। কিন্তু আদৌ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা বাস্তবসম্মত? কৃষাণু, কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি, এবার এমনকি এখনো আওয়ামী লীগের নেতারা তারা হিট লিস্টে রয়েছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বলছেন যে তারা তো নিরাপদ থাকবেনই, পাশাপাশি নিরাপদে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে আবার নতুন বাংলাদেশ তৈরি করবেন। কতটা বাস্তবসম্মত? এর পরপর যে দুটি খবর আমরা দেখাচ্ছি, সেটাকে যদি বিশ্লেষণ করো তাহলে দেখতে পাবে যে বাস্তবিকই কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কারণ হচ্ছে 17 তারিখ, অর্থাৎ গতকাল রাতে দুই ছাত্র নেতাকে খুন করা হয়েছে, কারণ তারা দেয়াল লিখে জয় বাংলা লিখছিল। আর এই ভিডিওটি হচ্ছে 16 তারিখের, অর্থাৎ বিজয় দিবসে বরগুনায় একটি ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা শপথ নিচ্ছেন যে শেখ হাসিনাকে শুধু দেশে ফিরিয়ে আনবেন না, আওয়ামী লীগকে ফের ক্ষমতায় নিয়ে যাবে। অর্থাৎ একটা তার আবার গতকাল তার আগেও দেখেছে মণি কর্মকার নামে এক আওয়ামী লীগ কর্মী কোপানো হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কৃষিতে হলেও আওয়ামী লীগ কিন্তু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, এটা অথবা হয়তো আন্ডারগ্রাউন্ডে, কিন্তু তাও চেষ্টাটা চলছে। অতনু, ধন্যবাদ কৃষাণু। এবং আপনাদের যে বলছিলাম, বিজয় দিবসের মিনিট দুয়েকের ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবেন। কি রয়েছে সেই ভিডিও, একবার শুনুন। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। আর এসবের মধ্যেই চলছে কিছু ফাঁকা বুলি, চলছে কিছু ফাঁপা হুমকি। সার্জিস আলম তদারকি সরকারের ছাত্র নেতা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন পদ্মা পার থেকে। শুনুন। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে, তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি। তাহলে এমন
যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদির মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। বাংলাদেশের বাইরে থেকে নতুন করে অশান্তির আঁচ বাংলাদেশে ঝাপটা দিচ্ছে। যেমন একদিকে বাংলাদেশের বাইরে থেকে বারবার একটা চাপ তৈরি হচ্ছে, আমেরিকা চাপ দিচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে এই তদারকি সরকারকে। তারই পাশাপাশি চিন্তা হলো বর্ডার নিয়ে, সীমান্ত নিয়ে, যে সীমান্তে আরাকান বাহিনী রয়েছে এবং এই টেকনাফের কাছে অর্থাৎ নাফ নদীর ওপাশে সেন্ট মার্টিনস দ্বীপের কাছাকাছি এলাকায় সেখানে আরাকান বাহিনীর সঙ্গে রোহিঙ্গাদের যুদ্ধ চলছে। আর এদিকে ভয়ে কাঁপছে বাংলাদেশ, তার কারণ রোহিঙ্গা অনুপ্রবেশের পথ অনেক সহজ হয়ে যাবে সেখান থেকে। রোহিঙ্গারা যদি ঢুকে পড়ে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে পড়লে কত পরিমাণ রোহিঙ্গা ঢুকবে, তাদের জায়গা কিভাবে দেওয়া যাবে, কিন্তু কি পরিস্থিতি এখন সেখানে, কেন এই টেনশন করছে বাংলাদেশের তদারকি সরকার? কৃষাণু রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন কৃষাণু, টেকনাফের কি অবস্থা এখন? যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে টেকনাফের দিকে সীমান্তের কাছে খুব জোরালো লড়াই চলছে রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই চলছে এবং প্রচুর রোহিঙ্গা শিবির আক্রান্ত হয়েছে এবং রোহিঙ্গারা পালানোর চেষ্টাও করছেন, এটাও খুব বাস্তব। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে এমনকি মায়ানমারেও কিন্তু শক্তি বাড়াচ্ছে আরাকান আর্মি। তারা রাখাইন প্রদেশটা নিয়ে এসেছিলই, এবার তারা আন বলে শহরের দিকে এগোচ্ছে। সামরিক জুনটাও তাদের চাপে পড়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের বিপদ আর একটু বেশি, কারণ হচ্ছে যে শোনা যাচ্ছে আরাকান আর্মির নজর রয়েছে সেন্ট মার্টিনস দ্বীপের উপরে। সেন্ট মার্টিনস দ্বীপ যদি আরাকান আর্মি দখলের চেষ্টা করে তাহলে কিন্তু সরাসরি বাংলাদেশের দোরগোড়ায় ঢুকে পড়লো আরাকান আর্মি। এটা আরেকটা বড় বিপদ হচ্ছে সেই মোহাম্মদ ইউনূসের সামনে। কৃষণ, এখান থেকে দুটো বিষয় রয়েছে। প্রথমত তাহলে জোড়া বিপদ বলা যেতে পারে এখানে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের। এক, সেন্ট মার্টিনস হাতছাড়া হয়ে যেতে পারে, অর্থাৎ আরাকান বাহিনীর হাতে চলে যেতে পারে। দ্বিতীয়ত ওখানে তারা খেয়ে ওদিক থেকে বিপুল পরিমাণে রোহিঙ্গা ঢুকে যেতে পারে বাংলাদেশ সীমান্তের মধ্যে, তাই তো? একেবারেই কারণ হচ্ছে যে রোহিঙ্গাদের চাপ সামলানো এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা আছে তাতে যে বিপুল পরিমাণ শরণার্থী ঢোকে তাহলে বিষয় হচ্ছে যে তাহলে কিন্তু অর্থনীতির উপর চাপ বাড়বে। এবং একই সঙ্গে যদি সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর দেয় আরাকান আর্মি, অর্থাৎ এই দিকে একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক তাদের একটু অস্থির অবস্থায় রয়েছে এবং ওইদিকে যদি অন্তর্দিক দিকেও যদি আবার আরাকান আর্মির সঙ্গে তার যুদ্ধ বাড়ে তাহলে দুটো ফ্রন্টের সেনাবাহিনী রাখা একটা চাপ। আর দ্বিতীয় চাপ হচ্ছে যে এইটাকে যে যারা শরণার্থীরা ঢুকছে, কিছুদিন আগেই তুমি দেখেছো যে বাংলাদেশেরই এক সেনাধ্যক্ষ নিদান দিয়েছিলেন যে দরকার পড়লে সমস্ত রোহিঙ্গাকে মেরে ফেলা হোক, কিন্তু দেশের যেন তাদের রোহিঙ্গাকে ঢুকতে না দেওয়া হয়, তাহলে তাদের সাংঘাতিক চাপ বাড়বে। অতএব বোঝা যায় যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন সংখ্যালঘুরা। কখনো কখনো অবৈধ অনুপ্রবেশ করছে এবং কখনো কখনো পাসপোর্ট বানিয়ে যে করেই হোক বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানেও আবার সমস্যা। তার কারণ জাল পাসপোর্ট চক্র ভীষণভাবে ছড়িয়ে পড়েছে। তো এই জাল পাসপোর্ট চক্রে আরও একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কলকাতার পণ্যশ্রী থেকে। কিভাবে তাকে গ্রেপ্তার করা গেল? অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে অমিত? কিন্তু সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন, এদেরকে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করেই দীপঙ্কর দাস নামে আরো একজনের হদিশ পাওয়া যায়। পর্ণশ্রী থানা এলাকায় তার বাড়ি, সেখানে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে। দীপঙ্করের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নথিপত্র যেমন বাজেয়াপ্ত করা হয়েছে, একসঙ্গে এই দীপঙ্করকে দিয়েই সমরেশ বিভিন্ন জাল নথি তৈরি করার কাজ করতো। সেক্ষেত্রে দীপঙ্করকে জেরা করে আরো একটি জায়গার হদিশ পাওয়া যায় হরিদেবপুর থানা এলাকায়, সেখানেও অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে। সেখান থেকে প্রিন্টার, কম্পিউটার এবং প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করেছে। 36খানা ইন্ডিয়ান পাসপোর্ট এবং নিউজের বিষয় সেখান থেকে পাওয়া গেছে বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এবং যে বিষয়টা বারবার উঠে আসছিল যে জাল আধার কার্ড, প্যান কার্ড, এমনকি তারা ব্যাংক অ্যাকাউন্টও যেমন ক্রিয়েট করে দিচ্ছিল বা ব্যাংক অ্যাকাউন্ট তারা খুলে দিচ্ছিল, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সেখান থেকে পাওয়া গেছে। স্বাভাবিকভাবে দীপঙ্করকে জেরা করে আর কারো হদিশ পাওয়া যায় সেই বিষয়টা কিন্তু এমন তদন্তের আওতায় রয়েছে। ধন্যবাদ।